হ্যালো ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আজকে আমরা এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সমাধানের চতুর্থ ক্লাস শুরু করতেছি। তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা 77 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম এমসিকিউ। আজকে 78তম প্রশ্ন। তো দেখো, কোনটি অ্যালাইন অ্যাট্রিবিউটের মান হিসেবে ব্যবহৃত হয়? আমরা জানি টেবিলের কোনো একটা টেবিল যদি আমরা ড্রয়িং করি, এই যে টেবিলগুলো আমরা ড্রয়িং করি, সেই টেবিলগুলোতে এই যে টেবিলগুলো আমরা ড্রয়িং করি, ধরো এখানে আছে রিজাল্ট রিজাল্ট তারপরে এখানে বিভিন্ন আইটেম দেয়া আছে, ঠিক আছে? এখানে বিভিন্ন আইটেম লেখা আছে। তো এই যে এই রিজাল্টটা যে মাঝখানে লেখা, এই মাঝখানে লেখার জন্য আমরা কি ব্যবহার করি? লিখি না যে ALIGN, অ্যালাইন সমান সেন্টার লিখি। তাইলে এই যে এখানে অ্যালাইন ট্যাগের অ্যাট্রিবিউট কি? অ্যালাইন ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কি? সেন্টার। তো এটাই বলেছে যে কোনটি অ্যালাইন অ্যাট্রিবিউটের মান হিসেবে ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয়? সেন্টার। এই যে অ্যালাইনের মান হিসেবে কোনটা ব্যবহার করা হয়েছে? সেন্টার ব্যবহার করা হয়েছে। যে কখন এটা যখন মাঝখানে থাকে তখন সেন্টার ব্যবহার করা হয়েছে। তাহলে সেন্টার হচ্ছে উত্তর, এই যে গ। তারপরে এরপরে যেটা, কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? তাইলে টেক্সট ফরম্যাটিং মানে কি? যে টেক্সটটা মানে যে ট্যাগটা টেক্সটকে ফরম্যাট করে, অর্থাৎ লেখাকে ডিজাইন করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় এটাকে বলে টেক্সট ফরম্যাটিং। যে কোনো লেখাকে ডিজাইন করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় এটাকে বলে কি? টেক্সট ফরম্যাটিং। তাইলে কোনটা? বি মানে হচ্ছে বোল্ড ট্যাগ। ব্রেক মানে স্বাভাবিক লেখাকে নিচে নামানোর জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে লিঙ্ক লিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এই যে এখানে দেখো, এ হচ্ছে হাইপার লিঙ্ক তৈরি করার জন্য। বিগ মানে হচ্ছে, এখানে কি বিগ আছে? এখানে বিগ নাই। আচ্ছা, তাহলে ব্রেক হচ্ছে লেখাকে নিচে নামানোর জন্য, এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর ওএল মানে অর্ডার্ড লিস্ট, আর টেক্সট ফরম্যাটিং এর জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়। বি মানে বোল্ড। বি মানে কি? বোল্ড। মানে কোনো একটা লেখা যদি খুব বেশি মোটা থাকে, ধরো আর কোনো একটা লেখা, ধরো বাংলা, BANGLA, বাংলা। এখন বাংলাটা যদি খুব বেশি মোটা থাকে, এইভাবে খুব বেশি কি থাকে? খুব বেশি মোটা থাকে, গাঢ় কালি দিয়ে লেখা হয়, তখন এটাকে বলে বোল্ড টেক্সট। ঠিক আছে, এটার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়। এইভাবে করে বি ট্যাগ ব্যবহার করা হবে। বি ট্যাগ, যেমন বি ট্যাগের ভিতরে এই কথাটা লিখতে হবে, BANGLA, বাংলা দিয়ে বি ট্যাগ বন্ধ করতে হবে। ঠিক আছে, তাইলে মোটা কালারের যদি কোনো লেখা থাকে তাইলে সেটাকে বলে বোল্ড টেক্সট। বোল্ড টেক্সট, এইটার জন্য বি ট্যাগ ব্যবহার করা লাগে। তাইলে এটা কি একটা ফন্টের একটা ডিজাইন না? এই যে মোটা করা হলো লেখাকে, এটা কি ফন্ট? সবগুলো লেখাই হচ্ছে একটা ফন্ট ও ফন্টের ডিজাইন। ডিজাইন হচ্ছে বি ট্যাগ, মানে টেক্সটকে ফরম্যাট করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। তাইলে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? বি ট্যাগ। বি মানে কি? বোল্ড। এটা লেখাকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এখন পরবর্তীটা দেখি আমরা। 80 নাম্বার, কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং, এই যে এখানেও বলছিল কিন্তু কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, বি ছিল। কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং মানে লেখাকে ডিজাইন করা। ডিজাইন করার জন্য কোনটি ব্যবহার করা হয়? বিগ ব্যবহার করা হবে। এই যে উত্তর হচ্ছে বিগ। তাহলে বিগ মানে কি? বিগ হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এই যে দেখো, OL হচ্ছে অর্ডার্ড লিস্ট ট্যাগ, H1 হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। বিগ হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, আর এ হচ্ছে হাইপার লিঙ্ক, মানে লিঙ্ক তৈরি করার জন্য। গুগল, তারপরে এক কলেজের লিঙ্ক, ফেসবুক, এগুলা লিঙ্ক তৈরি করার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। বিগ কি? এটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, মানে কোনো একটা লেখা স্বাভাবিকের থেকে থেকে যদি বড় থাকে, যদি অন্যান্য লেখাটা এরকম আছে স্বাভাবিক, কিন্তু এটা যদি বেশি বড় থাকে, ধরো রিজাল্ট লেখাটা যদি এরকম থাকে, RESULT, কোনো একটা লেখা যদি স্বাভাবিক থেকে বেশি বড় থাকে, তাইলে এর জন্য আমরা বিগ ট্যাগ ব্যবহার করে থাকি। যে বিগ শুরু বিগ শেষের ভিতর প্রয়োজনীয় লেখাটা লিখতে হয়। ঠিক আছে, এখন তারপরে যেটা আছে 81 নাম্বার, হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ, এই HTML এ মোট 6টা হেডিং ট্যাগ আছে। এই যে এখানে বলছে হেডিং ট্যাগ কয়টা, তো HTML এ মোট কয়টা আছে? 6টা হেডিং ট্যাগ আছে। এই যে এগুলা H1, H1 শেষ এইখানে, তারপরে H2, H2 শেষ,
তারপরে হচ্ছে H3, H3 শেষ, এইভাবে H4, H5, লিখে ফেলি H4, H5, তারপরে হচ্ছে H6। HTML এ মোট 6টা হেডিং আছে, ঠিক আছে? হেডিং, এটা কোনো কলেজের নাম বা কোনো কিছু লেখার জন্য হেডিং, বড় আকারে কোনো কিছু লেখার জন্য এটা ব্যবহার করা হয়। H1 দিলে লেখাটা সবচেয়ে বড় হবে। ধরো এখানে যদি আমি বাংলা লিখি, BANGLA, বাংলা, তো বাংলা যদি লিখি H1 এর ভিতর, তাহলে সবচেয়ে বড় হবে। আর H1 হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে কি সবচেয়ে, এটার কাজ হচ্ছে সবচেয়ে বড় লেখা তৈরি করা, সবচেয়ে বড় লেখা তৈরি করা H1। আর এর থেকে পর্যায়ক্রমে ছোট হয়ে 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 আসবে H6। H6 হচ্ছে সবচেয়ে ছোট লেখা তৈরি করা। H6 এর কাজ কি? সবচেয়ে ছোট লেখা তৈরি করা হচ্ছে H6 এর কাজ, ঠিক আছে? সবচেয়ে ছোট লেখা তৈরি করা। তাহলে তাইলে মোট কয়টা হেডিং আছে এখানে? আহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হেডিং আছে এখানে, ঠিক আছে? তাহলে দেখো হেডিং ট্যাগ কয়টা, গ নাম্বারে আছে কয়টা? 6টা, ঠিক আছে? তারপরে HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? H6। এই যে আমরা একটু আগে বলছিলাম যে H1 হচ্ছে সবচেয়ে বড়, আর H6 কি? H6 হচ্ছে সবচেয়ে ছোট। H6 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটা? H6। এটা দেখো অনেকবার বোর্ডে আসছে এগুলা, এটাও বোর্ডে আসছে। যতগুলা পড়াচ্ছি সবগুলাই বোর্ডে আসা। এগুলা যদি তোমরা দেখো, তোমরা দেখবা যে পরীক্ষার আগে একবার দেখে বুঝে যাও, যদি এগুলা তো আর মুখস্থ করার জিনিস না, পরীক্ষায় যদি একবার দেখে বুঝে যাও, তাইলে কিন্তু তোমরা সহজেই পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারবা। 83 নাম্বার, সবচেয়ে ছোট হেডিং কোনটি? সবচেয়ে সবচেয়ে বড় হেডিং কোনটি? সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। সবচেয়ে বড় হেডিং কোনটি? সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। আচ্ছা, তারপরে নিচের ছকটি লক্ষ্য করো এবং 84 নং প্রশ্নের উত্তর দাও। 1 এইচএসসি, 2 এইচএসসি, 3 এইচএসসি, 4 এইচএসসি দেয়া, পরে ইন্ডেক্স লেখা। উদ্দীপকের 3 নং লাইনটির জন্য সিনট্যাক্স হবে, 3 এর জন্য হবে H3 এইচএসসি, ঠিক আছে? 4 এর জন্য H4 এইচএসসি, 1 এর জন্য H1 এসএসসি এইচএসসি, 2 এর জন্য H2 দিয়ে এইচএসসি, বুঝছো? তাইলে এই যে 3 নাম্বার লাইন, তৃতীয় লাইনের জন্য কি হবে? H3 দিয়ে এইচএসসি লিখতে হবে, বুঝছো? ওকে। তারপরে দেখো 85 নাম্বার যেটা, প্রাপ্ত আউটপুটে কি দেখাবে? মানে এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এখানে লেখা আছে HTML বডি H1 দিয়ে এইচএসসি। H1 মানে কি? সবচেয়ে বড়। এই যে H1 মানে কি বলছিলাম আমরা? সবচেয়ে বড় বলছিলাম। তাইলে প্রাপ্ত আউটপুট কি হবে? H1 এর ভিতর দেয়া আছে টেক্সটটি বড় হরফে হবে, ঠিক আছে? টেক্সটটি কি হবে? এই যে ক হচ্ছে উত্তর, টেক্সটটি বড় হরফে হবে। তারপরে 86, ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্টের নাম পরিবর্তন করতে ফন্ট ফেস ব্যবহার করা হয়, ঠিক আছে? ফন্টের নাম, ফন্টের নাম বলতে ধরো যে ওই যে আমরা WWE দেখি, রেসলিং যেটা, এটার জন্য এটার WWE এটার লেখার একটা স্টাইল আছে। আবার আলিফ লায়লা যে আমরা দেখতাম, আলিফ লায়লা লেখার যে ডিজাইনটা, প্রত্যেকটা লেখার ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো এই লেখার যে ডিজাইন, এগুলাকে বলে ফন্ট ফেস। যেমন আমরা যদি বাংলা লিখতে হয়, তাহলে লিখতে হবে ফন্ট ফেস সমান সুতুনি এমজে, SUTONNY, সুতনি এমজে। বাংলা লেখার জন্য কি লিখতে হয়? সুতুনি এমজে। আবার নর্মাল একটা ফন্ট যদি ব্যবহার করি, FONT ফন্ট ফেস, ইংরেজি লেখার জন্য যেটা ব্যবহার করা হয় এরিয়াল, এরিয়াল, ARIAL, ঠিক আছে? ইংরেজি লেখার জন্য কোনটা ব্যবহার করা হয়? এরিয়াল, এরিয়াল নামে যেটা আছে সেটা ব্যবহার করা হয় ইংরেজি লেখার জন্য। ফন্ট ফেস সমান এরিয়াল। তাইলে এখানে যেটা বলছে যে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হবে কোনটা?
ফেস ব্যবহার করা হবে, এই যে ফেস ব্যবহার করা হবে, ফন্ট ফেস। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তীটা দেখি। এই যে দেখো, এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? কোনটা প্রয়োজন? ফন্ট ফেস প্রয়োজন, ফেস অ্যাট্রিবিউটটা প্রয়োজন। কারণ ফন্ট হচ্ছে এই যে এখানে যেটা লিখছিলাম আমরা, যে ফন্ট হচ্ছে ট্যাগের নাম। ঠিক আছে, ফন্ট কি? ফন্ট হচ্ছে ট্যাগের নাম। আর ফেসটা কি? ফেসটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই ফেসটা কি? এই ফেসটাকে বলে অ্যাট্রিবিউট, ATTRIBUTE। এই ফেসটা কি বলে? অ্যাট্রিবিউট। আর এই যে মানটা, এটাকে বলে অ্যাট্রিবিউট ভ্যালু। ভালো করে দেখো, এই যে ফন্ট, সেই ফন্ট হচ্ছে ট্যাগের নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে কি? অ্যাট্রিবিউট ভ্যালু। তাইলে আমাদের বলছে যে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। এই ফেসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো দেখো যে এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। ঠিক আছে, আর ফেসের ভ্যালু হবে চুতুনিয়াম যে। ফন্ট স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? ফন্ট স্টাইল পরিবর্তন করতে, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। সহজে মনে রাখার টেকনিক। ফন্ট স্টাইল স্টাইল ফন্ট স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? স্টাইল পরিবর্তন করতে কি কি করা হয়? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এই যে স্টাইল পরিবর্তন করতে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। ঠিক আছে, তারপর ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। এটা মুখস্থ রাখতে হবে। খ হচ্ছে উত্তর। তিনটা। এই তিনটা হচ্ছে কি? সাইজ, ফেস আর কালার। এই তিনটা তোমরা মুখস্থ রাখবা, যে ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট থাকে, যথা সাইজ, ফেস এবং কালার। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। আচ্ছা, এইচটিএমএল এ কালো রং দেওয়ার জন্য কোনটা ব্যবহার? কালো রঙের জন্য সবসময় মনে রাখবা যে সবগুলা জিরো হচ্ছে কালো। এইচটিএমএল এ এইচটিএমএল এ কালো রঙের কালার কোড কোনটি? কালো রং কালার কোড হচ্ছে সবগুলা জিরো। কালো রঙের কালার কোড কি? সবগুলো জিরো। এই যে খ হচ্ছে উত্তর, সবগুলো জিরো। হ্যাশ দিতে হবে আগে। রঙের যে রঙের কোডগুলা দেওয়ার আগে প্রথমে হ্যাশ দিতে হয়, তারপরে মানে এই কোডগুলা লিখতে হয়। তো এটা যেটা, এই কয়েকটা কালো সাদা সবুজ লাল, এগুলা মনে রাখতে পারলেই হলো। আর এতগুলো এক্সট্রা এত কিছুর প্রয়োজন নাই। ঠিক আছে, আরো তো বিভিন্ন কালার আছে, এগুলো লাগবে না। তো কালো রঙের জন্য কোনটা ব্যবহার করা হয়? খ হচ্ছে উত্তর, হ্যাশ দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিরো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, মানে সবগুলা জিরো। সাদা রঙের জন্য কোনটা ব্যবহার করা হবে? এফ ব্যবহার করা হবে, সবগুলা এফ। কালোর জন্য কোনটা? সবগুলা জিরো। আর সাদার জন্য কোনটা ব্যবহার করা হয়? সবগুলা এফ। সাদার জন্য কোনটা ব্যবহার করা হয়? কোনটি সাদা রং নির্দেশ করে? হ্যাশ দিয়ে সবগুলা এফ, ছয়টা এফ। ঠিক আছে, এই যে সব ছয়টা এফ। তারপরে কি? এইচটিএমএল এ সবুজ রঙের জন্য ব্যবহৃত হেক্সাডেসিমেল কোড কোনটা? এগুলাকে হেক্সাডেসিমেল কোড বলে। সবুজ রঙের জন্য কোনটা ব্যবহার করা হয়? হ্যাশ 000000। বুঝছো? শুরুতে 00, শেষে 00, মাঝখানে এফ। তাইলে কি কি পেলাম আমরা? এগুলাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে পেলাম কালো রঙের জন্য ছয়টা হ্যাশ দিয়ে ছয়টা জিরো, সাদার জন্য এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কালো আর সাদা, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ডে আসছে। সাদা রঙের জন্য কোনটা ব্যবহার করা হয়? ঘ, হ্যাশ দিয়ে ছয়টা এফ। সবুজ রঙের জন্য কোনটা ব্যবহার করা হয়? এইটা, এই যে খ হচ্ছে উত্তর, 00, FF00। এই তিন চারটা মনে রাখতে পারলেই হলো। 93 যেটা বলছে, এই যে এটা কোনটা কোনটা পড়ছিলাম আমরা? সাদা পড়ছিলাম না? এই যে এখানে সাদা রং পড়ছিলাম, এটা আবার দিছে, যে ঢাকা বোর্ড 25-এ আসছে এটা। হ্যাশ দিয়ে ছয়টা এফ কোন রং নির্দেশ করে? এই যে সাদা। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে দিছে সাদা। আচ্ছা, এখানে আবার দিয়ে দিছে এগুলা। তো আমি কিন্তু এই বই থেকে সলভ করতেছি এগুলা, এই বই তোমাদের যাদের আছে, তোমরা কিন্তু তোমরা কিন্তু এটা সম্পূর্ণ মিল পাবা। আর যাদের মিল নাই তারাও কিন্তু বুঝে যেতে পারো। এগুলা কিন্তু মুখস্থ করার বিষয় না, যদি না বুঝো তাইলে হবে না। একবার বা দুইবার যদি দেখো ভিডিওটা, তাইলে কিন্তু তোমরা সহজেই এটা মনে রাখতে পারবা এবং পরীক্ষায় লিখতে পারবা। আচ্ছা, তারপরে যেটা 94 নাম্বার, RGB মানে সাধারণত কি? এটা মনে রাখবা। RGB মানে রেড গ্রিন ব্লু। RGB মানে কি? RGB মানে মনে রাখবা তোমরা যে আর
জিবি মানে তিনটা কালার বোঝায়, এই তিনটা হচ্ছে রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু। তাহলে 8 জিবি মানে কি বোঝায়? রেড, গ্রিন এবং ব্লু। ঠিক আছে, 8 জিবি মানে এই তিনটা কালার বোঝায়, রেড, গ্রিন এবং ব্লু। তো এখন আমরা যেটাতে ছিলাম যে 94, 8 জিবি, 255, 255 এবং 255 দ্বারা কোন রং নির্দেশ করে? এটা সাদা রং নির্দেশ করে। ঠিক আছে, আর এটা মনে রাখো, 255, 255, 255 কোন রং নির্দেশ করে? সাদা রং। এইভাবে এখানে আরো কয়েকটা দেয়া আছে, যদি সম্ভব হয় শিখতে পারো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপরের গুলা, এই যে উপরের যেটা দিয়ে দিলাম কালো রঙের জন্য আর সাদা রঙের জন্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা যাক, আমরা 95-95 আসি। HTML এর লিস্ট সাধারণত কত প্রকার? লিস্ট হচ্ছে 3 প্রকার, তোমরা জানবা লিস্ট হচ্ছে 3 প্রকার। এটার মধ্যে একটা হচ্ছে বুলেট টাইপ, এটাকে বলে আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট। আর নাম্বার বা লেটার, মানে ধরো আমরা যদি কোনো পূজার বাজার করতে বসি বা ঈদের বাজার করতে বসি, তাইলে কি লিখবো? আমরা এভাবে করে লিখতে পারি যে আমাদের পূজার মধ্যে শার্ট লাগবে, প্যান্ট লাগবে, এইভাবে করে লিখতে পারি, জুতো লাগবে। ঠিক আছে, এইভাবে করে লিখতে পারি। আবার এইভাবে করে তো লিখতে পারি, এইভাবে চিহ্ন দিয়ে, শার্ট লাগবে, প্যান্ট লাগবে, এইভাবে করে লিখতে পারি। ঠিক আছে, আবার এইভাবে করেও লিখতে পারি, 1 নাম্বার, 1 শার্ট, প্যান্ট। তো এগুলাকে বলে চিহ্ন, মানে আনঅর্ডার্ড লিস্ট। বৃত্ত এরকম বিন্দু বিন্দু হতে পারে, তারপরে এরকম চতুর্ভুজ আয়তক্ষেত্রের মতো হতে পারে, আবার 1 2 3 4 শার্ট, প্যান্ট, জুতা, এরকমও হতে পারে। ঠিক আছে, এই চিহ্ন ব্যবহার করেও লিখতে পারি, আবার এইরকম করেও লিখতে পারি, মানে 1 2 দিয়ে লিখতে পারি। ঠিক আছে, আরেকটা, এই দুইটা হচ্ছে, এই 2 প্রকার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং তোমাদের বইয়ে আছে। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে যে এখানে দেয়া আছে, এই যে বুলেট লিস্ট আনঅর্ডার্ড লিস্ট বলে, আর নাম্বারড বা লেটার্ড লিস্ট, এই 2 প্রকার, এটাকে অর্ডার্ড লিস্ট বলে। আর একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, এটা আসলে তোমাদের বইয়ে দেয়া নাই তেমন একটা, কিন্তু লিস্ট হিসেবে এই 3 ধরনের লিস্ট প্রচলিত আছে আর কি। এটাকে বলে ডেফিনেশন লিস্ট, মানে ডেফিনেশন দিয়ে বর্ণনা করে লিখতে হবে, শার্ট লাগবে এত, প্যান্ট লাগবে 3টা, এরকম মানে সামনে কোনো কিছু না দিয়ে এইভাবে করে জাস্ট লিখা, এটাকে বলে ডেফিনেশন লিস্ট। যেমন শার্ট লাগবে 3 পিস, প্যান্ট লাগবে 2 পিস, জুতা লাগবে 2 জোড়া, এরকম করে লেখা, এটাকে বলে ডেফিনেশন লিস্ট। একটু বড় করে লাইন লেখা এবং সামনে কোনো কিছু না দেয়, এটাকে কি বলে? ডেফিনেশন লিস্ট। তো তোমাকে যদি বলে যে HTML এর লিস্ট সাধারণত কত প্রকার, তুমি বলবা কয় প্রকার? 3 প্রকার। এগুলা হচ্ছে বুলেট লিস্ট, তারপরে নাম্বারড বা লেটার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই 3 প্রকার, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট আর ডেফিনেশন লিস্ট। ঠিক আছে, এটা এইভাবে দেয়া আছে। আচ্ছা, ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটা? অর্ডার্ড লিস্ট। ক্রমযুক্ত মানে 1 2, ক্রমযুক্ত মানে কি? ক্রমযুক্ত মানে ধারাবাহিক, ক্রমযুক্ত মানে কি? ধারাবাহিক। সেটা ধারাবাহিক হতে পারে যে 1 ওয়ানের মধ্যে দিলাম SHIRT শার্ট, 2-র মধ্যে প্যান্ট, PANT প্যান্ট, এটা ক্রমযুক্ত বা ধারাবাহিক। শো, SHOW শো, এবার ক্রমযুক্ত 1 2 দিয়ে হতে পারে বা AB দিয়ে হতে পারে, শার্ট, B প্যান্ট, C হচ্ছে শো। এটাকে বলে ক্রমযুক্ত বা ধারাবাহিক বা অর্ডার্ড লিস্ট। তাইলে ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোনটি ব্যবহার করা হয়? অয়েল ব্যবহার করা হয়। অয়েলের পূর্ণরূপ হচ্ছে অর্ডার্ড লিস্ট। ঠিক আছে, এই যে খ হচ্ছে উত্তর, অর্ডার্ড লিস্ট। তাইলে অয়েল টাইপ এ, স্টার্ট 3, মানে এ হচ্ছে টাইপ হচ্ছে এ, স্টার্ট 3, 3 মানে কি? ABC, 3 মানে ABC। তাইলে অয়েল টাইপ হে এ, মানে লেখা হবে ABCD টাইপের, মানে 1 2 টাইপের হবে না। মানে এখানে যে আমরা 1 2 দিয়ে বাজার করলাম, এই 1 2 লেখা না হয়ে ABC হবে লেখা। কিন্তু স্টার্ট হবে কোন জায়গা থেকে? 3 থেকে, মানে সি থেকে স্টার্ট হবে। এখানে এ বি হবে না, এখানে কোন জায়গা থেকে স্টার্ট হবে? সি থেকে স্টার্ট হবে, মানে প্রথম হবে সি। সি হবে শার্ট, SHIRT শার্ট। ডি হবে প্যান্ট,
এইরকম, বুঝছো? তাইলে অয়েল টাইপ এ স্টার্ট 3 এর আউটপুট কোনটি? স্টার্ট 3 মানে সি থেকে শুরু হবে, এই যে সি ডি, প্রথমে সি হবে তারপরে কি হবে? ডি হবে। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর ঘ নাম্বার। প্রথমে সি তারপরে কি? ডি, বুঝছো? অয়েল টাইপ এ স্টার্ট 3, তার মানে প্রথমে স্টার্ট 3 মানে 3 3 কত? এ বি সি, 3 নাম্বার হচ্ছে সি, তাইলে প্রথমে সি তারপরে পরের সংখ্যাটা হবে ডি, এরকম। ঠিক আছে, ধারাবাহিকভাবে পরে সি ডি ইও লেখা থাকতে পারে এখানে। ঠিক আছে, এইভাবে মানে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা থাকতে পারে সি ডি ই। তো আজকে আমরা এইভাবে আরো একটা পৃষ্ঠা সলভ করলাম। এইভাবে আমরা মোট চতুর্থ অধ্যায়ের দেখে দেখে মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করব, যেগুলা যদি তোমরা দেখে যাও পরীক্ষার মধ্যে এগুলা থেকেই আসবে। এবং দেখো আমি যেগুলা সলভ করতেছি সবগুলার পাশে কিন্তু বোর্ড দেয়া আছে, আমি বোর্ড দেখে দেখেই কিন্তু আসলে এগুলা নির্বাচন করেছি এবং সলভ করতেছি। তো এগুলা যদি তোমরা দেখে যাও নিশ্চিত করে বলা যায় যেগুলা থেকে পরীক্ষায় থাকবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে, আর আগামী ক্লাসে আমরা আরো নতুন আহ 20 থেকে 30টা এমসিকিউ সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমরা যদি ভিডিওটা দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করলে আমি যেটাই আপলোড করব সাথে সাথে পেয়ে যাবা তোমরা। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।